আমি রনির প্রেমে মাতোয়ারা। রনিকে আমার চাই চাই। এসব ভাবতে ভাবতে ফারজানা ঘুমিয়ে গেল। এদিকে রবির চোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার আদিবার বলা কথাটা কানে বাজছে। কালকে সারপ্রাইজ আছে। আনমনে কথাগুলো ভাবছে রবি। এর মধ্যে কাদুরি কখন রুমে ঢুকল টেরই পেল না রবি। হঠাৎ কারো স্পর্শে ঘোর কাটল রবির। কি এমন ভাবছ গো? কাদুরি। কই, না কিছু না, রবি। তোমার কি শরীর খারাপ? মাথায় হাত দিয়ে কাদুরি। আরে না, আমি ঠিক আছি পাগলি, রবি। বলেই কাদুরিকে হেঁচকা টান দিয়ে রবির কাছে নিয়ে আসল। আর ফিস ফিস করে বলল, তোমার স্পর্শে যে আমি নিমেষেই ভালো হয়ে যাই। দুষ্টু হাসি, রবি। তাই বুঝি, কাদুরি। জি তাই কাদুরির ঠোঁট সাইড করতে করতে রবি বলল। কাদুরি দু চোখ বুজে আছে। ওর নিঃশ্বাস ভারী হচ্ছে, হৃৎপিণ্ড প্রচণ্ড গতি উঠানামা করছে। ঠোঁট দুটো কাঁপছে। কিছু সময় পর কাদুরি চোখ খুলে দেখে রবি মিটমিট করে হাসছে, কাদুরির মুখের দিকে তাকিয়ে। কুয়োয়া, বিড়াল, হনুমান, রবির বুকে কয়টা ধূপধাপ কিল দিয়ে। অভিমানী সুরে এটা কি হলো, কাদুরি? কই কি হলো? কিছুই হয়নি, দুষ্টু হাসি দিয়ে রবি। তুমি আসলেই একটা বদের হাড্ডি। আমি কত আশা করে রইলাম তুমি আমাকে এখন একটা লিপ কিস করবে, অনেক সময় নিয়ে, কাদুরি। বলেই জিবে কামড় দিয়ে দিল। লজ্জায় গাল দুটো একেবারে লাল হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে রইল কাদুরি। রবির চোখের দিকে তাকাতে লজ্জাবোধ হচ্ছে কাদুরির। এই মুহূর্তে যেন লজ্জায় মাটিতে মিশে যাবে কাদুরি। কাদুরির এই অবস্থা দেখে রবি মিটমিট করে হাসছে। ওরে আমার লজ্জাবতী রে। কাদুরির মুখটা তুলে, রবি। বলেই কাদুরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আর কাদুরি পরম আভেশে চোখ দুটো বুজে ফেলল। ওর মনে সুখের দোল খেলে গেল। রবির ভালোবাসার স্পর্শে কাদুরি সারা শরীরে আনন্দের জোয়ার বয়ে গেল। মুহূর্তেই হারিয়ে গেল সুখের রাজ্য। রবির বুকে মাথা রেখে রবিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি কাদুরি নেই। ঘড়িতে তাকিয়ে দেখি 7:30 বাজে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলাম অফিসের উদ্দেশ্য। শার্ট পরতে গিয়ে মনে পড়ল আদিবার পাঞ্জাবির কথা। কি আর করার, ইচ্ছা না থাকার পরও পাঞ্জাবিটা পরে নিলাম। যদিও কালারটা আমার পছন্দের। সকাল থেকে কাউকে দেখছি না। ব্যাপার কি? ডাইনিং টেবিলে গিয়ে দেখি কেউ নাই। আর নাস্তার আইটেমও নাই। কয়েকবার রূপা, ফারজানা, কাদুরি বলে ডাক দিলাম, বাট কারো সাড়া পেলাম না। বিরক্ত হয়ে কিচেনের দিকে গেলাম। গিয়ে দেখি কাদুরি রান্না করছে। কোমরে শাড়ির আঁচল গুজে দিয়ে একবারে গৃহিণীর মতো করে রান্না করছে। শাড়ির আঁচল কোমরে গুজে দেওয়ার কারণে কাদুরির কোমরটা পুরোপুরি দেখা যাচ্ছে, যেটার দিকে বারবার আমার চোখ আটকে যাচ্ছে। গ্যাস স্টোভের তাপ আর গরমে কাদুরির নাকের ডগায় বিন্দু বিন্দু জল জমেছে। জানেলা ভেদ করে সূর্যের আলোটা সেইগুলোর মাঝে পড়ছে। দেখতে একদম হীরের মতো চিকচিক করছে জলগুলো। আমি আস্তে আস্তে কাদুরির পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওর কোমরে হাত দিয়ে পিছন থেকেই কাদুরিকে জড়িয়ে ধরলাম। পিছন থেকে এভাবে জড়িয়ে ধরাতে কাদুরি কিছুটা চমকে উঠে। ঝটকা দিয়ে আমার হাতটা সরিয়ে দিয়ে কোনো শালারে আমারে কোমরে হাত দেয় বলেই পিছনে ঘুরল। ঘুরেই আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে রইল। বাহ, আমি তো আগে জানতাম না আমার কুড়িয়ে পাওয়া হবু বউটা এত কিউট করে গালিও দিতে পারে। রবি
কথাটা শুনে কাদুরির গাল দুটো রক্তবর্ণ ধারণ করছে লজ্জায়। সরি গো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম কে না কে। কাদুরি, সরি বললে হবে না, শাস্তি তোমাকে পেতেই হবে রবি। বলেই কাদুরির কোমরে হাত দিলাম। কাদুরি কিছুটা কেঁপে উঠল। সারা শরীরে শিহরণ বয়ে গেল। পরম সুখের আবেশে কাদুরি চোখ বুজে ফেলল। কোমর থেকে শাড়ির আঁচলটা টান দিয়ে খোলে, তারপর দুই হাতে আঁচলটাকে কাদুরির মাথায় পরি দিলাম, সাথে কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর বললাম, এই ঘোমটাটার কমতি ছিল তোমার মাঝে এত সময়ে। এখন একদম পারফেক্ট লাগছে। রবির কুড়িয়ে পাওয়া বউ, এটাই তোমার শাস্তি রবি। এই তুমি এত ফাজিল কেন হুম? আমার কোমরে এত সময় ধরে কেন আগুলগুলো ঘুরালে? তুমি জানো না তোমার প্রতিটা স্পর্শে আমি পাগল হয়ে যাই কাদুরি। আমি ফাজিল? এখন থেকে প্রস্তুত থাইকো ফাইজলামিগুলো নেওয়ার জন্য। আর হ্যাঁ, বাসার সবাই কোথায়? রবি, রূপা আর ফারজানা একটু বাইরে গেছে, কি যেন দরকার আছে তাদের। ফিরবে 11-12টার দিকে। রাব্বি ভাইয়ের কোথায় যেন চাকরির ইন্টারভিউ আছে, তাই সকালেই বের হয়ে গেছে। তুমি ঘুমিয়েছিলে, তাই বলে যেতে পারেনি। আর মায়ের শরীরটা একটু খারাপ, তাই এখনো শুয়ে আছে কাদুরি। কি হইছে মায়ের রবি? আরে এত ভয় পেতে হবে না। হালকা জ্বর, কাশি আর মাথা ব্যথা। আমি সকালে বিস্কুট খাইয়ে দিয়ে ফার্স্ট এইড বাক্স থেকে মেডিসিন খাইয়ে দিচ্ছি কাদুরি। গুড রবি। এই দিকে আসো তো একটু কাদুরি। রবি কাছে যেতেই, এইটা কি করলে? রবি, কাজল দিয়ে দিলাম তোমায়, যাতে কারো নজর না লাগে। মাশাআল্লাহ, নেভি ব্লু পাঞ্জাবিটাতে তোমাকে বেশ মানিয়েছে। আমার নিজেরই তো চোখ সরাতে ইচ্ছে করছে না, তাই একটু কাজল লাগিয়ে দিলাম, যাতে কোনো পেতনির নজর না পড়ে আমার হবু বরটার উপর কাদুরি। বলেই মুচকি হাসল। পাগলিটা কি বলেই কাদুরিকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলাম। কিচেন থেকে বের হয়ে মায়ের রুমে গেলাম। মায়ের শরীর এখন কেমন তা জিজ্ঞেস করলাম। আর ঠিকমতো মেডিসিন যেন খায়। আরও টুকটুক কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম। অফিসে এসে কেবল আমার ডেস্কে বসলাম। একটু পর খেয়াল করলাম আমার কলিগগুলো সবাই আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে। তাদের তাকানো দেখে মনে হচ্ছে তারা কোনো এলিয়েন প্রাণী দেখতেছে। কলিগগুলো সবাই হাসাহাসি করছে আমাকে দেখে। তাদের হাসির কারণটা বুঝতে পারছিলাম না। তাদের হাসাহাসি দেখে বিরক্তই লাগছে। তারপরও কিছু বলছি না, চুপচাপ ডেস্কে বসে কাজ করতেছি। একটু পর কলিগ সাথী আহসান এসে বলল, কি রবি সাহেব, এই বুইরা বয়সে কি বাচ্চা হবার স্বাদ জাগল বুঝি? সাথী আহসানের কথায় কিছুটা অবাক হলাম আমি। ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, মানে কি সাথী? মানে হল কপালের পাশে এটা কি সাথী? কপালে হাত দিয়ে বললাম, কোথায় কি, ঠিকই তো আছে কপাল। আরে বুইরা রবি, দেখেন। ওনার পার্স থেকে ছোট আয়না বের করে আমার হাতে দিয়ে বলল, সাথী। আয়নায় নিজের মুখটা দেখে চমকে উঠলাম। এটা কি? কপালের একপাশে কাজলের গোল চিহ্ন। কিছুটা লজ্জায় পড়ে গেলাম সাথী আর অন্যান্য কলিগের সামনে। আমার লজ্জা মুখ দেখে পাশ থেকে অন্য কলিগ জান্নাতুল ফেরদাউস বলে উঠল, ঈশ্বস, বেচারা রবি সাহেব লজ্জায় লাল হয়ে গেছে। তবে পাঞ্জাবিটা বেশ মানিয়েছে আপনাকে। আর সাথে কাজলটাও। বলেই সবাই একসাথে হেসে উঠল। কোনো মতে ওনাদের সামনে থেকে সরে এসে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম।
পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে আয়নায় দেখে নিলাম এখন ঠিক আছি কিনা। হ্যাঁ, এখন একদম ঠিক আছি। ইসস অফিসে আসার সময় তাড়াহুড়ো করার কারণে কাদুরির দুষ্টুমি করে কপালে কাজল লাগিয়ে দেওয়ার কথাই ভুলে গেছিলাম। সকালে যদি তাড়াহুড়োটা না করতাম তাহলে এখন সবার সামনে এই লজ্জাটা পড়তে হতো না। কি লজ্জাটাই না পেলাম। ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সবাই এখন কি ভাববে? ডেস্কে এসে বসে হাতের ফাইলগুলো দেখছি। পিয়ন এসে বলল, বড় স্যারের রুমে আমাকে ডাকছে। আমি পিয়নকে আসতেছি বলে পাঠিয়ে দিলাম। একটু পর বড় স্যারের রুমে গেলাম। স্যার, আসব আমি। আসেন রবি সাহেব, বসেন। আনোয়ার স্যার। ধন্যবাদ স্যার। আর ওই প্রজেক্টের কি রেজাল্ট এসেছে? আমি সেই প্রজেক্টটার জন্যই তো আপনাকে আসতে বললাম। ওনারা আজ রাতে রেজাল্ট জানাবে। আনোয়ার। ইনশাল্লাহ প্রজেক্টের কাজ আমরাই পাব। আমি তাই যেন হয়। আর তোমার উপর আমার বিশ্বাস আছে। আনোয়ার। জি স্যার। তাহলে এখন উঠি আমি। ও হ্যাঁ, আদিবা আসবে দুপুরে তোমাকে নিয়ে কোথায় যেন যাবে। আনোয়ার। আচ্ছা। আমি। ফারজানা বাসা থেকে বের হল। কলেজে যাওয়ার উদ্দেশ্য। আজকে ওদের ওরিয়েন্টেশন ক্লাস। ক্লাসে ঢুকে ফারজানা নিজের আসনে বসল। স্যার এসে সবার সাথে পরিচয়ের কাজ সেরে একটু ক্লাস করে চলে গেল। ফারজানা ক্লাস থেকে বের হয়ে পুরো ক্যাম্পটা ঘুরে দেখতে লাগল। ফারজানা এমনভাবে ক্যাম্পাসটা দেখছে, মনে হচ্ছে যেন ক্যাম্পটা ওর কত চিনা, যেন 1000 বার এসেছে এই ক্যাম্পাসে। ক্যাম্পাসটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ কিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ও মাগো বলে হালকা চিৎকার দিল। পিছন থেকে ফারজানার হাত দুটো ধরে তুলতে তুলতে সরি বলছিল একটা ছেলে কণ্ঠ। ফারজানা পিছনে ঘুরে একটু চমকে উঠল। ইসস চোখ দুটো ফিরাতে কষ্ট হচ্ছে ফারজানার। হালকা আকাশি চ্যাকের ভিতরে একটা শার্ট গায়ে, শার্টের কালারের সাথে মিল রেখে নেভি ব্লু প্যান্ট, জুতো। শার্টের হাতার দিকটা ফোল্ড করে রাখা। চুলগুলো হালকা ভেজা ভেজা টাইপ। বাদামি রঙের আঁখি দুটো। নাকের ডগায় 2 ফোঁটা অশ্রু, রৌদ্রের আলোতে মুক্তের মতো চিক চিক করছে। সব মিলিয়ে দারুণ লাগছে রনিকে। ফারজানা তো আবারও ক্রাশ খেল। প্লিজ সরি, আসলে দেখতে পাইনি। আপনার কোথায় ও লাগেনি তো, রনি? ইটস ওকে, লাগছে তো আমার মনে বিড়বিড় করে। ফারজানা কিছু বললেন? রনি না, কিছু না, এমনি। ফারজানা থ্যাঙ্কস, কিছু মনে না করার জন্য, রনি বলেই হাঁটা ধরল। তখনই পিছন থেকে রনি বলে কেউ ডাক দিল। রনি পিছনে ফিরে কাউকে দেখতে পেল না তেমন ওর পরিচিত, তাই আবার হাঁটা ধরল। তখনই আবার ডাক, এই যে শুনছেন মিস্টার হাদারাম। রনি রনি এবারের ডাকে কিছুটা অবাক হল। পিছনে ফিরতেই একটু আগে যে মেয়েটি ওর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল সে সামনে এসে দাঁড়াল আর বলল, ওই দিন এভাবে আমাকে একা ফেলে দৌড়ে চলে গিয়েছিলেন কেন? ফারজানা মানে, আর আপনি কে চিনতে পারলাম না। রনি আমি ফারজানা, রবি ভাইয়ার কাজিন। কি মনে পড়ছে তো? ফারজানা আসলে সরি, ওই দিনের জন্য। ওই দিন বন্ধুর মা অ্যাক্সিডেন্ট করছিল, তাই তোমাকে কিছু না বলে দৌড়ে চলে গিয়েছিলাম। সত্যি আমি দুঃখিত, রনি। ইট ওকে। ফারজানা আজকে কলেজের প্রথম দিন কেমন লাগলো? রনি ভালো লাগছে, এখন আরও বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে। ফারজানা তারপর দুজনে মিলে আরও কিছু সময় ক্যাম্প ঘুরল। কলেজ শেষ করে রনি ফারজানাকে ওর বাসায় পৌঁছে দিল।
পাশের কলিগকে একটা ফাইল বুঝিয়ে দিচ্ছিলাম। তাকিয়ে দেখি আদিবা এসে হাজির। কলিগকে ফাইলটা বুঝিয়ে দিয়ে আদিবার সামনে আসলাম। তখনই আদিবা বলল, ও রবি, তোমাকে দারুণ লাগছে পাঞ্জাবিটায়। আদিবা, থ্যাঙ্কস। আদিবা আর আমি অফিস থেকে বের হয়ে বসুন্ধরা সিটিতে গেলাম। আমরা দুজনে একটা ফাস্টফুড দোকানে বসে আছি বসুন্ধরা সিটির 5 তলাতে। একটু পর যা দেখলাম আমি পুরো অবাক হয়ে গেলাম। আরে সবুজ, তুই? আমি বলেই সবুজকে সরিয়ে ধরলাম। সবুজ আর আমি বেস্ট ফ্রেন্ড, এক কথায় জানে জিগিরি দোষ। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, স্কুল কলেজ একসাথে পাশ করেছি। কলেজ লাইফের পর ভাগ্যটা সহায় হয়নি বিধায় আলাদা আলাদা ভার্সিটিতে চান্স পাই। কিছু দিন যোগাযোগ হলেও পরে আর যোগাযোগ হয়নি। সবুজ বাইরের দেশে চলে গিয়েছিল পড়ালেখার জন্য। আজকে সবুজকে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই দিলাম। সবুজেরও আমার মতো অবস্থা। কতদিন পর দেখারে হালা, একটু হেসে আমি বাইরে যাবার পর তোর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করছি, বাট করতে পারিনি। তোর আগের নাম্বারটা বন্ধ পেয়েছি সব সময়। সবুজ, আগের সিমটা নষ্ট হয়ে গেছে তাই আর রিপ্লেস করিনি, নতুন সিম কিনে নিয়েছিলাম। আমি নষ্ট হইছে না, কোথাও আকাম করছিলি? সবুজ বলেই হেসে উঠল। থ্যাঙ্কস আদিবা, তোমার জন্য জানের দোস্তর সাথে অনেক দিন পর দেখা। সবুজ, সারপ্রাইজটা কেমন দিলাম গো জানু? সবুজ মুচকি হাসি দিয়ে আদিবা, সবচেয়ে বেস্ট সারপ্রাইজ এটা। সবুজ, তো রবি সাহেব, আপনার সারপ্রাইজটা কেমন লাগলো? আদিবা, আমি কতটা খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না। এতগুলা থ্যাঙ্কস আদিবা। আমি চলো আজকে আমার বন্ধুর প্রিয় ফাস্টফুডগুলো খাবো। সবুজ, চলো। আদিবা, ফাস্টফুড খেতে খেতে আমি আদিবাকে জিজ্ঞেস করলাম, আদিবা, তুমি বলছিলে তুমি আমাকে 2 বছর আগে থেকে চিনো। কিভাবে চিনো? আমি 2 বছর আগে যখন আমার আর সবুজের মাঝে আয়াপায়ার শুরু হয়, তার কিছুদিন পরে আমি আর সবুজ একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে বসে বসে আমি সবুজের ফোনের গ্যালারির ফটোগুলো দেখতেছিলাম। গ্যালারিতে সবচেয়ে বেশি তোমার ছবি ছিল। সবুজকে জিজ্ঞেস করার পর বলল, ও হলো আমার কলিজার টুকরা বন্ধু রবি। সে থেকেই তোমাকে আমি চিনি। আদিবা, তাই তো বলি, চাকুরিতে জয়েন্ট করলাম 1 বছর, আর আদিবা জানু আমাকে কিভাবে চিনে? 2 বছর আগে থেকে। তাহলে এই ব্যাপার বুঝি জানু? আদিবা মুচকি হেসে আমি ওই শালা আদিবা তোর ভাবি হয়? হবু ভাবি উল্টাপাল্টা বললে একদম জিভ কেটে দিব। সবুজ, সমস্যা নাই, তোর বউ আমার বউ, আর আমার বউ তোর ভাবি। কি ঠিক বলছি না আদিবা? আমি আমার কথা শুনে আদিবা হো হো করে হেসে উঠল। সবাই মিলে অনেক ঘুরলাম। কালকে আবার অফিস নেই, শুক্রবার। তাছাড়া প্রিয় বন্ধুর সাথে প্রায় 4 বছর পর দেখা। 3 জনে মিলে অনেক আড্ডা দিলাম, ঘুরলাম। রাত প্রায় 8টার দিকে আদিবাকে ওর বাসায় পৌঁছে দিয়ে এসে আমি আর সবুজ আরও কিছু সময় আড্ডা দিলাম। সবুজকে বাসায় আসার জন্য অনেক বললাম, অন্যদিন আসবে বলল। আজকে না। পরে সবুজকে বিদায় দিয়ে আমিও বাসার দিকে রওয়ানা দিলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই কাদুরি এসে দরজা খুলে দিল আর বলল, আজ এত লেট হলো কেন গো? কাদুরি, মিস করছিলে বুঝি খুব? আমি একদমই না, তোমাকে মিস করব আমি, বয়েই গেছে আমার। কাদুরি, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর বাসায় উঠলাম না। যে মেয়ের কাছে থাকার কারণে লেট হলো তার কাছেই না হয় রাত থেকে আসি, কি বলো তুমি? আমি কি
রাগী লুক নিয়ে, মেয়ের কাছে ছিলে মানে? কাদুরি। উহু, মেয়ের কাছে ছিলাম মানে? ছিলাম আমি। হেচক্কা টান দিয়ে কাদুরি আমার কলার টেনে ধরল। আমার শার্ট চেক করতেছিল। আমার বুকের কাছে মুখ এনে নিঃশ্বাস নিচ্ছিল। কাদুরির কাণ্ড দেখে আমি মিটিমিটি হাসতেছি। হঠাৎ কাদুরি আমার শার্টের মধ্যে থেকে একটা চুল বের করে কান্না করে দিল। চোখ দুটো রক্তলাল হয়ে গেল মুহূর্তেই। তুমি সত্যি সত্যি মেয়ের কাছে ছিলে? কান্না ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল কাদুরি। ওর কান্না মাখা মুখটা দেখে বুকের বাম পাশে চিন চিন ব্যথা শুরু হয়ে গেল। কি করব বুঝতেছিলাম না। হেচক্কা টান দিয়ে কাদুরিকে আমার সামনে এনে ওর কোমরে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আরে না গো, আমি কোনো মেয়ে কাছে যাইনি। আসলে আজ অনেক দিন পর কলিজার টুকরা বন্ধু সবুজের সাথে দেখা হলো, তাই ওর সাথে আড্ডাতে মেতেছিলাম। আর যার ঘরে এত সুন্দর কুড়িয়ে পাওয়া হবু বউ আছে সে কি করে অন্য মেয়ের কাছে যাবে বলো? আমি নাক টানতে টানতে সত্যি তো কাদুরি। আরে বাবা সত্যি সত্যি সত্যি, এবার হলো তো বিশ্বাস। আমি হুম হলো, তবে তোমার শার্টে কেন মেয়েদের চুল ছিল? কাদুরি। আরে এইটা গাড়িতে করে আসার সময় আদিবা চুল ছিঁড়ে এমন হয়েছে, মেবি আদিবা আমার পাশেই বসেছিল গাড়িতে। আমি এই আদিবা কে? একটু রাগ করে, সাথে কান্না ভরা চোখেও। কাদুরি। আমার বসের মেয়ের সাথে সজীবের গার্লফ্রেন্ড। আমি হুম বুঝেছি, চলো এখন ফ্রেশ হবে। কাদুরি বলেই আমার হাতটা ধরে টানতে লাগল। আমি হাতটা ছাড়িয়ে বললাম, এত তাড়া কিসের? একটু আগে তো চোখের পানি নাকের এক করে ফেলছ অন্য মেয়ের কথা শুনে। আমি বারে এক করব না, সন্ধ্যার পর থেকে হঠাৎ তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। প্রতিদিন যে সময় বাসায় আসো সে সময়ের আগে থেকেই আমি দরজার পাশে বসেছিলাম তোমার জন্য। তোমার তো আজ সে সময় আসার কোনো নামগন্ধও ছিল না, তাই খুব ঘাবড়ে গেছিলাম। জানো কত টেনশনে ছিলাম? কাদুরি। উহু, ঈশ্বস, আমার কাঁদুনে কুড়িয়ে পাওয়া হবু বউটা কত ভালোবাসে আমাকে। আমি বলেই কাদুরির কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। কাদুরিও মুখটায় লজ্জার আভা টেনে আমার বুকে মাথা রেখে লুকিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করল। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য ডাইনিং এ গেলাম। গিয়ে দেখি মা বাদে সবাই আছে। রূপা, কাদুরি, ফারজানা, রাব্বি। তাই বললাম, রূপা, মা কই রে? মাকে দেখছি না কেন? আমি মায়ের রুমে আছে। রূপা খাবে না মা? আমি মা খেয়ে নিয়েছে, তোমার আসতে দেরি হচ্ছে দেখে মাকে আমি খাইয়ে তারপর ওষুধ দিয়ে আসলাম। কাদুরি। ওহ, তোমরাও খেয়ে নিতে, আমার জন্য বসে থাকার দরকার ছিল না। আমি জানু শত হলেও তুমি আমার বর, তাই একটু ওয়েট করা এই আর কি। বাট পেটের মধ্যে হরতাল শুরু হয়ে গেল। তাড়াতাড়ি খাবার দেও ভাবি। হুক্কু আমার সতীন। ফারজানা। আহারে, আমার বুড়ি বোনটার কি কষ্টটাই না হচ্ছে। আমি আমার কথা শুনে সবাই হেসে দিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। আমিও রুমে চলে এলাম। আসার সময় দেখছিলাম কাদুরি ডাইনিং সার্ভ করছে। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো একটু ঘুম ঘুম ভাব এলো। তখনই আমার ফোনের রিং হল। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিলাম। তাকিয়ে দেখি আনোয়ার স্যারের নাম্বার। স্বাভাবিক হয়ে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আনোয়ার। জি স্যার, আমি ভালো। হঠাৎ এত রাতে? আমি তোমার প্রজেক্টের ব্যাপারে তুমি এইটা কি করলে? রবি। আনোয়ার। স্যারের কথা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
মনে হচ্ছে কোনো গরমিল হয়েছে। কত গুরুত্বপূর্ণ প্রজেক্টটা। মানে স্যার, কি হলো এখন প্রজেক্টটার? আমি তোমার থেকে আমি এটা কখনোই আশা করিনি। তুমি আমার কোম্পানির একজন দায়িত্ববান অফিসার। আর তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? আনোয়ার স্যারের কথা শুনে এখন তো প্রাণ যায় অবস্থা। গলাটা আরো শুকিয়ে গেছ। মনে হচ্ছে মরুভূমি হয়ে গেল মুহূর্তেই গলাটা। কিছুতেই কথা আসছে না মুখে। যেন সব কথা কেউ কেড়ে নিয়ে গেল। সামনে থাকা গ্লাসটা থেকে ডক করে পানি খেয়ে গলাটা হালকা ভিজিয়ে নিলাম। আসলে স্যার, আমাকে কোনো কিছু বলতে দিলও না। তুমি শনিবারে অফিস এসেই সবার আগে আমার রুমে আসবে। কোম্পানির এই প্রজেক্টের একটা বন্দোবস্ত আমি করেই ছাড়ব। যেটা আমি কখনোই আশা করিনি, তুমি সেটা করেছ, তাই এর বিহেদ করবই করব। আনোয়ার বলেই ফোনটা কেটে দিল স্যার। স্যারের কথা শুনে দু চোখের ঘুম হারিয়ে গেল মুহূর্তেই। দুই চোখে নেমে এলো বিষণ্ণতা। এই বুঝি জবটা গেল। এসব ভাবতে ভাবতে কাদুরি কখন আমার রুমে এসে পাশে বসল। বুঝতেই পারিনি। কি হলো তোমার হঠাৎ, মুখটা এমন দেখাচ্ছে কেন গো? কাদুরি কাদুরির কথায় ঘোর কাটল। হালকা হেসে বললাম, না কিছু না গো, এমনি। তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। বলো না কি হলো? কাদুরি আরে বাবা, কিছু হয়নি। হালকা হেসে ওকে, আমার না খুব ঘুম পাচ্ছে। কাদুরি আচ্ছা ঘুমাও। বলতেই কাদুরি আমাকে ধাক্কা মেয়ে ফেলে দিল আর আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। কিছু সময় পর আমি কাদুরির মাথায় বিলি কাটছি আর ভাবছি আনোয়ার স্যারের কথাগুলো। সকালবেলায় কাদুরির ঘুম ভাঙতেই আমার দিকে অবাক চাউনি নিয়ে তাকিয়ে রইল আর বলল, তুমি সারা রাত ঘুমাওনি? কাদুরি না, ঘুম আসেনি। কি, এই রাতে আমার কাপড় ঠিক ছিল তো? মানে বুকের কাপড় আর শাড়ি হাঁটুর উপরে উঠেনি তো? কাদুরির কথা শুনে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালাম। মুখে দুষ্টু হাসি দিয়ে বললাম, উঠেছে শুধু কাপড় নয়, আমি আরো কত জিনিস দেখে ফেলছি তোমার। শুয়ে থেকে ধরফরিয়ে উঠে, কি আল্লাহ, এখন আমার কি হবে বলেই ন্যাকা কান্না করতে লাগল। কাদুরি ওর ন্যাকা কান্না দেখে ওর উপর রাগ হচ্ছিল খুব। এমনিতেই সারারাত ঘুম হয়নি। এই তুমি কান্না থামাও, আমি কিছু দেখেনি। সত্যি তো? কাদুরি হুম, সত্যি। আচ্ছা, তোমার কি আমাকে রাতে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করেনি? কাদুরির কথা শুনে বুকের ভিতরে জোয়ার বইছে। শুধু তোমাকে ছুঁয়ে দিতে নয়, খুব কাছে পেতে আর আদর করতেও ইচ্ছে করছিল খুব। কাদুরির কথার মোড় ঘুরাতে আমি বললাম, তুমি এখন উঠো তো, সারারাত ঘুম হয়নি, আমি এখন ঘুমাবো। তুমি না উঠলে আমি কি করে উঠব? কাদুরি আজব তো, আমি কি তোমার উপর শুয়ে আছি নাকি যে আমাকে উঠতে হবে? একটু রাগ হয়ে আমার উপর শুয়ে না, বাট পাশে শুয়ে আছো, চাইলে আমার উপরও শুয়ে থাকতে পারো। কাদুরি অযথা কাদুরির সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। সারারাতের ঘুম এখন দু চোখে নেমে এসেছে। তাই পাশ থেকে কাঁথাটা টেনে চোখের উপর দিয়ে রাখলাম। একটু পর কাদুরি কাঁথাটা টেনে বলল, এই তুমি এই রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে ঘুমাও। কাদুরি কেন? আমি এখন শাওয়ার নিব তাই। কাদুরি কি, তোমার সাথে রাতে আমি কিছু করছি নাকি? এই সকাল সকাল শাওয়ার নিবে? কিছু হলেও বা সমস্যা কি? আমরাই তো। কাদুরি তুমি যাও তো, শাওয়ার নেও।
আমাকে একটু ঘুমাতে দেও প্লিজ। আমি বলেই কাঁথাটা আবার চোখের উপর দিয়ে রাখলাম। কাঁথাটা টেনে কাদুরি বলল। শাওয়ার নেওয়ার পর তোয়ালে বুকে পেঁচিয়ে রেখে আমার রুমে কিছু সময় পায়চারি করতে হয়, না হলে আমার ভালো লাগে না। কাদুরি, তোমার রুমে যা ইচ্ছা করো, নাচানাচি করো বা পায়চারি করো, সব তোমার ইচ্ছে। আমি বলেই আমি কাঁথাটা ভালোভাবে শরীরে মুড়িয়ে নিলাম। কাদুরি শাওয়ার নিয়ে তোয়ালে বুকে পেঁচিয়ে রুমে এসে পায়চারি করল কিছু সময়। তারপর একটা শাড়ি পরে রেডি হল। আমি কাঁথাটা একটু সরিয়ে নিলাম। নিঃশ্বাস আটকে যাবার অবস্থা প্রায়। ঘুম ঘুম চোখে কাদুরির কাণ্ডকারখানা দেখছিলাম সাথে। কাদুরি রুম থেকে বের হয়ে যাবার আগে কাগজের মধ্যে কি যেন লিখল, আর সেটা দরজার মধ্যে টুকে দিয়ে দরজা আটকে দিল। আমার ঘুম ভাঙতেই ঘড়িতে তাকিয়ে দেখি বিকাল 4টা। সময় দেখে তো আমার চোখ সরক গাছে। আমি এত সময় ঘুমালাম, কেউ একবার ডাকতেও আসলো না। এই ভেবে সবার উপর খুব রাগ হচ্ছিল, কারণ আজকে ছিল শুক্রবার, আর শুক্রবার হল গরিবের হজ্জের দিন। আর আমি শুক্রবারের নামাজটা পড়তে পারিনি ঘুমে থাকার কারণে। এখন নিজেও উপরেও খুব রাগ হচ্ছে। আমার রুম থেকে বের হয়ে মায়ের রুমে গেলাম, মা মা বলে ডাকতে ডাকতে। কিন্তু মা রুমে ছিল না। তাই রূপা আর ফারজানা কে ডাকতে ওদের রুমে দিকে গেলাম। ওদের রুমে যাওয়ার সময় দেখি মা, রূপা, কাদুরি, ফারজানা সবাই কিচেনে কি যেন তৈরি করছে। আমি একটু জোরে জোরে ডাক দিলাম সবাইকে, আর কিচেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ওরা আমার ডাক শুনে আমার দিকে তাকালো। সবাই এমনভাবে তাকাচ্ছে যেন কোনো অপরাধীকে দেখছে। তাদের তাকানো দেখে অস্তিত্ব লাগছে। তখনই ফারজানা বলে উঠল, কি আমার বর সাহেব ঘুম ভাঙল? ফারজানা, ওর কথা শুনে আমার রাগ চতুর্থ আসমানে উঠে গেছে। ওর কথার কোনো ওর দিলাম না। মাকে বললাম, তুমি আমাকে নামাজের সময় ডেকে দেওনি কেন? আমার কথা শুনে মা ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে, সাথে বিস্ময়ের চাপ তার চোখে। চোখ দুটো যেন রক্ত লাল করে আছে। মা আমার কথার কোনো ওর দিল না, চুপ করে রইল। মায়ের চুপ করে থাকাটা কেমন লাগলো আমার মনে আপনাদের বলে বুঝাতে পারবো না। তাই আবার ওর জিজ্ঞেস করলাম, চুপ করে আছো কেন মা? আজকে এই ঘুমের জন্য জুমার নামাজটা পড়তে পারিনি। তোমরা সবাই কোথায় ছিলে? আমার কথা শেষ হতেই ফারজানা বলল, রূপা, কাদুরি একটু মার্কেটে গিয়েছিল, আর আমি খালামনি বাসায় ছিলাম। ফারজানা, তো ডাকিসনি কেন আমাকে আজানের সময়? তোমাকে খালামণি প্রথমে ডাকতে গিয়েছিল, গিয়ে আবার ফেরত চলে আসছে। ফারজানা, কেন? আমিও তোমাকে ডাকতে গিয়েছিলাম, পরে আমিও আর ডাকিনি, চলে আসছি। ফারজানা, আজব তো, ডাকতে গিয়ে চলে আসছিস কেন? কারণ তোমার রুমের দরজায় কাগজের লেখাটা পড়ে। ফারজানা, এখন মনে হল সকালে কাদুরি রুম থেকে বের হয়ে যাবার আগে দরজায় একটা কাগজে কি যেন লিখে টুকে দিল। মনে মনে খটকা লাগতেছে। কাগজে কি এমন লিখা ছিল যার কারণে মা আর ফারজানা দুজনই ডাকতে গিয়ে ফেরত চলে আসল? কি এমন লেখা ছিল যার কারণে তুই আর মা না ডেকেই চলে আসলি? আমি বলতে পারবো না, লজ্জা লাগছে। দুষ্টু হাসি দিয়ে ফারজানা। ওর হাসি দেখে রাগ আরও বেড়ে যাচ্ছে। কোনো মতো নিজেকে স্বাভাবিক রেখে বললাম, দেখ, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করতে না চাইলে বল, কাগজে কি লেখা ছিল?
কাগজে লেখা ছিল প্লিজ কেউ আমাকে ডাকবে না। সারা রাত একটুও ঘুমাতে পারিনি, কারণ কাদুরি আজকে আমার কাছে ছিল, আর ও সারা রাত একটুও ঘুমাতে দেয়নি। প্লিজ কেউ ডাকবে না। এই কথাটা শুনে তো আমি বিস্ময় চোখে তাকিয়ে রইলাম মা আর ফারজানার দিকে। খুব লজ্জা পাচ্ছিলাম তাদের দিকে তাকাতে। এখন পাশে তাকিয়ে দেখি রূপা মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখে মনে হচ্ছে আমি এখন হাসির পায় হয়ে গেলাম। রাগটা বেড়ে গেল। কাদুরির ছোট এই লেখাটার জন্য নামাজটা পড়া হলো না জুমার। ওদের কাউকে আর কিছু না বলে কিচেন থেকে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে গেলাম। ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইলাম অনেক সময়। নিজেকে একটু হালকা করে ফ্রেশ হয়ে নিলাম। রুমে বসে আছি ফ্রেশ হয়ে। একটু পর সন্ধ্যার আড্ডায় যাব। অনেক দিন হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, আর আজকে তো মনটাই ভালো না, তাই আড্ডা দিয়ে একটু ভালো লাগবে। সরি, আমার জন্য তোমার জুমার নামাজটা পড়া হয়নি কাদুরি। কাদুরিকে দেখে রাগটা আরও বেড়ে গেল। কিছুই বললাম না, চুপ করে রইলাম। আমার চুপ করে থাকা দেখে কাদুরি বলল, একদম চুপ করে থাকবে না, আমার ভালো লাগে না। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি চুপ করেও থাকতে পারবো না। কাদুরি এবার আমার সামনে অনেকগুলো প্যাকেট এনে বলল, এই দেখো না, তোমার জন্য কিছু শপিং করছি কাদুরি। আমি কোনো কথা বললাম না, আগের মতোই চুপ করে রইলাম। কাদুরি শপিংগুলো খুলল। প্রথম ব্যাগটাতে একটা জিন্স প্যান্ট, দ্বিতীয় ব্যাগটা জুতা, আর তয় ব্যাগটা একটা পাঞ্জাবি। প্যান্টটা দেখে মনে হলো কোনো 12-15 বাচ্চার জন্য কিনে এনেছে। জুতার সাইজটাও ঠিক হয়নি, 6 নিয়ে আসছে। আর পাঞ্জাবিটাও শর্ট হয়ে গেছে। আর হাতা তো একদম 3/4 হাতা হয়ে গেল। পাঞ্জাবিটা একটু শর্ট হলেও পরা যায়, হাতাগুলো ফোল্ড করে। কাদুরির এসব জিনিস দেখে আমি আরও রেগে গেলাম। তোমাকে এসব কে আনতে বলছে? রাগী লুক নিয়ে আমি। বাহরে হবু বরটার জন্য কিছু আনব না, তা কি করে হয়? তাও প্রথম নিজে মার্কেটে গিয়েছি আজ কাদুরি। তোমার ওই জিনিস তুমিই পরো, আমি। কাদুরি আমার কথার কোনো তোয়াক্কাই করল না, আমাকে চুপ করে থাকতে বলে। প্রথমে প্যান্ট আমার সামনে দরে, দেখে লম্বা অনেক ছোট, আর মাজা তো হবেই না। জুতারও সেম কন্ডিশন, পাঞ্জাবিটাও শর্ট। কাদুরি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মানুষ এত লম্বা হয় কিভাবে? তোমার জন্য যা কিনে আনলাম কিছুই তো হলো না কাদুরি। বলেই আমার দিকে চেয়ে আছে। কাদুরির চাউনি দেখে বুঝতে পারলাম বেচারি খুব কষ্ট হচ্ছে। কোনোটাই আমার সাইজ মতো হয়নি। আমি আর কিছু বললাম না। রুম থেকে বেরিয়ে চলে গেলাম বাইরের দিকে। সারা বিকাল, সারা সন্ধ্যা আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাত 9:30টায়। দরজায় নক করতেই ফারজানা দরজা খুলে দিল। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলাম। সবাই ডিনার করে যে যার রুমে চলে গেলাম। রুমে শুয়ে আছি। একটু পর কাদুরি আসলো রুমে। এসেই আমাকে বলতে লাগল, এইবার তোমার জন্য যে জিনিসটা কিনে আনলাম সেটা ছোট হবার চান্সই নেই। আমি কাদুরির কথার কোনো ভ্রুক্ষেপ করলাম না, চুপচাপ শুয়ে আছি। কাদুরি আমার হাত ধরে টেনে তুলে বলল, এই হলো সে জিনিসটা যেটা ছোট হবার সুযোগই নেই কাদুরি। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কাদুরি হাতে একটা লুঙ্গি নিয়ে বসে আছে। লুঙ্গি? আমি। লুঙ্গি আগেরগুলো তো কোনো টাই হলো না, তাই তুমি বিকালে বাসা থেকে বের হয়ে যাবার পর আমি আর ফারজানা মাউকেটে আবার গিয়ে লুঙ্গিটা কিনে আনলাম বুদ্ধি করে মুচকি হাসি দিয়ে কাদুরি।
কাদুরির এমন কাণ্ড দেখে একটু বিস্মিত হলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও বলে ফেললাম, আমি লুঙ্গি পরি না। দুজনই নীরব আছি, কেউ কথা বলছি না। একটু পর কাদুরি বলল, তোমার মন খারাপ তাই না? তাও আমার জন্য। জরোক্স শুনবে, মন ভালো হয়ে যাবে। আমি বললাম, না। কাদুরি আমার হাত ধরে টানতে টানতে বলতে লাগল, শুনো, মন ভালো হয়ে যাবে, হাসবে তুমি। নিজের ইচ্ছে না থাকতেও মাথা নেড়ে সম্মতি দিলাম। কাদুরি এবার জরোক্সটা বলতে লাগল। জোকসটা 18+। কাদুরি বলল, বর বাসর ঘরে ঢুকতেই বউ একটু নড়ে চড়ে বসল। বর বউয়ের কাছে এসে বউয়ের হাত দুটো ধরল, তারপর ঘোমটা তুলে মাশাআল্লাহ বলে বউয়ের দিকে এগোতে থাকল। আর বউ ভয় পিছনের দিকে যেতে লাগল। বর এগুচ্ছ, বউ পিচ্ছছে। কাদুরিও আমাকে অভিনয় করে দেখাতে লাগল। বর এগিয়ে আসছে আর বউ পিছনে যাচ্ছে। বউ পিছনে যেতে যেতে দেয়ালে গিয়ে ঠেকল। আর বর বউয়ের দুই পাশে হাত রেখে বউকে বলল, সোনা পাখি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আজকে তোমাকে খুব আদর করব, খুব ভালোবাসব, ভালোবাসতে বাসতে সুখের দেশে নিয়ে যাব। আচ্ছা বলো তো, তুমি কোনোটায় যেতে চাও, মহাকাশে না চাঁদের দেশে? বর বউ তখন বলল, সেটা আমি কি করে জানব আপনি কোনোটায় নিয়ে যাবেন? বর বলল, তুমি যেটায় যেতে চাও আমি তোমাকে সে দেশেই নিয়ে যাব, বলো কোনোটায় যেতে চাও? বউ তখন বলল, তাই? তবে আপনার রকেট না দেখে কি করে বলবো আপনি কোনোটায় নিয়ে যেতে পারবেন? রকেট? হ্যাঁ রকেট, বুঝলে তো। এই কথা বলেই কাদুরি হেসে কুটি কুটি সারা খাটে গড়াগড়ি খাচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি হাসছ না কেন? না রকেট জিনিসটা বুঝো নাই? হিহিহি, আরে রকেট মানে রকেট, হিহিহি। বুঝলে তো। আর হ্যাঁ, তুমিও আজ থেকে লুঙ্গি পরবে। তাহলে তোমার রকেট ভালো থাকবে আর আরামও পাবে। হিহিহি বলেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কাদুরির কাণ্ড দেখে আর রাগ চেপে রাখতে পারলাম না, আমিও হেসে দিলাম। কাদুরি আমার হাসি দেখে আমার কাছে এসে আমার বুকে মাথা রেখে বলল, সরি সকালের বোয়াপারটার জন্য, প্লিজ মাপ করে দেও আমাকে। কাদুরি, ঠিক আছে, এইবারের মতো মাপ করে দিলাম, ভবিষ্যতে যেন এই রকম ভুল আর না হয়। আমি হিহিহি আরো 1000 বার করব উম্মমা। কাদুরি বলেই আমার বুকে ভালোবাসার পরশ এঁকে দিল। কাদুরির কাণ্ড যতই দেখছি ততই অবাক আর বিস্ময় হচ্ছি। কাদুরি তো আমার চিন্তাধারার বাইরের জগৎ, যে জগতে নাই কোনো কারো ভয়, নাই কোনো কারো প্ররোক, আছে শুধু ভালোবাসা। এসব ভাবতেই কাদুরিকে বুকে জড়িয়ে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে অফিসের উদ্দেশ্য বের হলাম। সাথে ফারজানাকে ওর কলেজে ড্রপ করে দিলাম। অফিসে এসে আমার ড্রেসে গিয়ে বসলাম। পিয়নকে ডেকে পাঠালাম, বড় সাহেব আসছে কিনা। পিয়ন এসে বলল, স্যার এখনো আসেনি। নিজের ড্রেসকে বসে বসে ভাবছি স্যারের বলা কথাগুলো, প্রজেক্টের। না জানি কপালে কি আছে আজকে। যতই ভাবছি ততই ঘামছি। এই দিকে ফারজানা আর রনি বসে আছে মুখোমুখি কপি সোফে। রনি একদৃষ্টিতে তাকিয়ে আছে ফারজানার দিকে। এতদিন শুধু ফারজানা চোখ দুটো ছাড়া পুরো মুখ দেখার সুযোগ হয়ে উঠেনি রনির। কারণ ফারজানা নেকাব করে থাকত। আর আজই প্রথম ফারজানার নেকাব ছাড়া মুখটা দেখল রনি। যেন কোনো অপনসরি বসে আছে রনির সামনে। রনির চোখের পাতাই পড়ছে না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? আর কপি খাবেন না, ফারজানা? ফারজানার ডাকে ঘোর কাটল রনির। না কিছু না, খাচ্ছি। রনি
বলেই রনি কপির কাপে চুমুক দিল। আহ, আজকে কপিটা অমৃত লাগছে। রনি সাধারণত কপি খায় না, তবে আজকে ফারজানার জোড়াজুড়িতে কপি খেতে কপি শপে আসল। আজকে যেন কপির নতুন স্বাদ পেল রনি। দুজনই কপি খাচ্ছে আর চোখাচোখি করছে। একজনের চোখের সাথে আরেকজন ধরে পড়ে গেলেই চোখ নামিয়ে ফেলে। দেখে মনে হচ্ছে চোখে চোখে চোখাচোখির খেলা হচ্ছে দুজনের। কপি শপ থেকে বের হয়ে বাসার দিকে রওয়ানার সময় ফারজানা বলে উঠল, আপনার ফোন নাম্বারটা দেন তো ফারজানা। তার চেয়ে বরং তোমার নাম্বারটাই দেও আমাকে, রনি। ওকে 018 ফারজানা। থ্যাঙ্কস তোমাকে, রনি। জানি জানি নাম্বার নিলেন ঠিকই, কিন্তু ফোন করবে না সেটাও জানি, ফারজানা। রনি তখন বলে উঠল, ফোন করলে যদি প্রেমে পড়ে যাই। একটু পর পিয়ন এসে আমাকে বড় স্যারের রুমে যেতে বলে গেল। স্যার এসেছেন। নিজেকে সামলে নিয়ে স্যারের রুমের দিকে পা বাড়ালাম। আসবো স্যার, আমি। আরে রবি সাহেব আসেন ভিতরে, স্যার। আমি গিয়ে সামনের চেয়ারটা টেনে বসলাম। এই শীতাতপ নিয়ন্ত্রিত রুমে গেমে একাকার হয়ে যাচ্ছি। মনে হাজার ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রজেক্টটার কি হলো? আরে রবি সাহেব, আপনি এত গামছেন কেন? কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? স্যার। না মানে স্যার, প্রজেক্টটা আমি। ওহ সরি, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম। প্রজেক্টটার কথা। তোমার জন্য সারপ্রাইজ আছে, স্যার। স্যারের কথা শুনে গলাটা আরো শুকিয়ে আসল। এই বুঝি চাকরিটা গেল? আল্লাহ রহম করো একটু। স্যার, সারপ্রাইজ মানে? আমি। হ্যাঁ, সারপ্রাইজ। আর এটা অনেক বড় সারপ্রাইজ তোমার জন্য, স্যার। স্যারের কথা যতই শুনছি ততই গামছি। বুকের ভিতরের ধূপধাপ চলছে, এই বুঝি সব শেষ হয়ে গেল। কি সারপ্রাইজ স্যার? আমি। সারপ্রাইজ হলো, তোমার মতো লোক আমাদের আর প্রয়োজন নেই। তুমি আসতে পারো, স্যার। স্যারের কথাটা শোনা মায় মাথাটা একটা চক্কর দিল। মনে হলো এখনই ঘুরে পড়ে যাব। প্লিজ স্যার, এমনটা করবেন না। এই মুহূর্তে চাকুরিটা গেলে আমি খুব বিপদে পড়ে যাব। প্লিজ স্যার, এতটা নির্দয় হবে না। আমি। তোমার চাকুরি গেছে, সেটা কে বলল, স্যার? আপনিই তো বললেন আমাকে আর প্রয়োজন নেই অফিসে। আমি। বলছি, ভুল কিছু তো বলিনি, স্যার। প্লিজ স্যার, প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দিন। আমি। বলেই আনোয়ার স্যারের হাত ধরে পায়ের কাছে নেওয়ার চেষ্টা করছি। তখনই আনোয়ার স্যার বলে উঠল, আরে আরে করছো কি? তুমি আমাকে ছোট করছো রবি স্যার। আমি কোনো কথা বলছি না। ওনার হাত ধরেই আছি। আরে ছাড়ো তো, তোমাকে অফিসে প্রয়োজন নেই মানে? তোমাকে অফিস থেকে 7 দিনের ছুটি দেওয়া হলো। আর তোমার মতো লোক অফিস কখনো হাত ছাড়া করবে না, বুঝলে, স্যার? কি বলছেন স্যার? মানে কি বুঝলাম না। আমি। মানে হলো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হলো পরিবার নিয়ে ঘুরে আসার জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য, স্যার। আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি, স্যার। আমি। কারণ তুমি যে প্রজেক্টটার কাজ করছো, সেটা। সেদিন তুমি যেভাবে প্রজেক্টটা ভাইজারের সামনে উপস্থাপন করছো, আর তাদেরকে এত সুন্দর করে বুঝিয়েছ, তারা তোমার আগ্রহ আর ট্যালেন্ট দেখে আমাদেরকে সে প্রজেক্ট সহ আরও 2টা প্রজেক্টের কাজ দিয়েছে। মোট 3টা প্রজেক্টের কাজ, যা আমাদের অফিসের সবচেয়ে বড় প্রজেক্ট। তুমি রাতদিন কষ্ট করে প্রজেক্টটার কাজ করছো, আর তাদেরকে অনেক বিনয়ের সাথে বুঝিয়েছ, যার কারণে অফিস সিদ্ধান্ত নিল তোমাকে আগামী 7 ছুটি দিবে, আর সেটা কার্যকর হল। স্যার।
স্যারের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। কি করব বুঝতেছিলাম না। আপনারা হয়তো ভাবছেন ছুটি পেয়েছি 7 দিন তার জন্য খুশি। আরে না, এই প্রজেক্টটা আমার প্রথম প্রজেক্ট ছিল, আর সেটা সফল হয়েছি আমি। তার জন্য আনন্দে নাচতে মন চাইছে। স্যারকে জড়িয়ে ধরে বললাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। আমি, আরে সারপ্রাইজ তো সারপ্রাইজ, একটু মজা করলাম। হ্যাঁ, চাইলে আজ অফিস করে যেতে পারো, বা এখনই চলে যেতে পারো। আর আগামী 7 বিন্দাস, স্যার। থ্যাঙ্কস স্যার। আমি, আরে ধন্যবাদের কিছু নাই, এটা তোমার প্রাপ্য। টেক কেয়ার রবি। আমার একটু কাজ আছে, যেতে হবে। বাই স্যার। বলেই রুম থেকে বেরিয়ে গেল। নিজের ডেস্কে এসে বসে ভাবছি এখন চলে যাব, না অফিস টাইমন শেষ করে যাব। এসব ভাবতে ভাবতে আদিবা এসে হাজির। কনগ্রেটস রবি। আদিবা, থ্যাঙ্কস আদিবা। আমি, ট্রিট চাই কিন্তু আমার। আদিবা, ওকে দিব, বাট টাকা তুমি দিবে। আমি, ওকে লাঞ্চ বাইরে করব। বাই এখন আব্বুর রুমে গিয়ে বসি। আদিবা, ওকে। হাতে একটা ফাইল নিয়ে খাটাখাটি করছি। আনন্দে কাজ করতেও মন বসছে না। 1 প্রজেক্ট সফল হওয়ার, 2 ছুটি পাওয়ার। লাঞ্চ টাইমনে আদিবা এসে আমাকে নিয়ে ওয়ারির হোটেল সুপারস্টারে গেল। আমরা সেখান থেকে লাঞ্চ করে টিএসির দিকে গেলাম। আদিবা এই ফাঁকে সবুজকে টিএসটিতে আসতে বলল। সবুজ ও আসল। 3 জনে মিলে অনেক আড্ডা দিলাম। আড্ডা শেষে সবুজ আর আদিবাকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসার দিকে রওনা হলাম। আসার সময় টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে মায়ের জন্য 2টা শাড়ি, রূপার জন্য 2টা 3 পিস কসমেটিক্স, ফারজানার জন্য 2টা 3 পিস চকলেট কসমেটিক্স, আর কাদুরির জন্য 2টা 3 পিস, একটা ব্লু শাড়ি, হালকা কসমেটিক্স, আর ওর পছন্দের চুড়ি, সাথে বেলি ফুলের মালা ও একটা লাল গোলাপ কিনলাম। সেগুলো নিয়ে বাকুম বাকুম করতে করতে বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম। রূপা এসে দরজা খুলে দিল। আমি গিয়ে ফোসায় বসলাম। জিনিসপত্রগুলো সব রূপার হাতে ধরিয়ে দিলাম। আজ এত শপিং কেন ভাইয়া, আর এত জিনিসগুলো কার? রূপা, সারপ্রাইজ সবার জন্য, সবার জন্যই শপিং করা হলো। আমি, সত্যি ভাইয়া, দেখি দেখি। ফারজানা বলেই সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে এসে রূপার হাত থেকে ব্যাগগুলো নিয়ে টানাটানি শুরু করে দিল। মা আর কাদুরি পিছন থেকে পড়ে আসল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি, ওয়ালাইকুম আসসালাম। ভালো। তুমি কেমন আছো বাবা? রবি, আন্টি। জি ভালো। আসলে আন্টি বাড়ি ভাড়াটা? আমি, আরে না, আমি ভাড়া জন্য আসিনি, তোমার মা আসলো, অনেক দিন হলো, তার সাথে দেখা করতে আসলাম। এতদিন বাসায় ছিলাম না, তাই আসা হয়নি। তোমার সময় মতো দিও ভাড়া আন্টি। কষ্ট করে কালকে আসবেন আন্টি। আমি, আচ্ছা ঠিক আছে। তবে তলে তলে এত কিছু করে ফেলছ আমার বাড়িতে, আমিই জানি না। তোমার মায়ের সাথে আলাপ করে সব জানতে পারি। তা বিয়ে করতেছ কবে কাদুরি? আন্টি, মানে আন্টি, এই তো কিছু দিনের মধ্যে। আমি, দোয়া রইল তোমাদের জন্য আন্টি, বলেই চলে গেলেন। রাতে ডিনার করার পর সবার জিনিসপত্র সবাইকে বুঝিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ছি। চোখ দুটো হালকা চেপে আসছিল। তখনই বুকে ভারী কিছুর অনুভব করলাম। চোখ খুলে দেখি কাদুরি আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে।
হঠাৎ চোখ পড়ল আমার কাদুরির দিকে, দেখি ব্লু শাড়িটা পরছে। হাতের কাচের চুড়ি, খোপায় বেলি ফুলের মালা, যেন একদম নীল পরী। কাদুরির মাথাটা আমার বুকে আরো জোরে চেপে ধরে বললাম, আমার নীল অপ্সরীটাকে অনেক সুন্দর লাগছে, চোখ ফেরাই মন চায় না যে। আমি। কাদুরি চোখ বন্ধ করেই বলল, তো দেখো না, মানা কে করছে? নীল পরীটা যে তোমার ভালোবাসা পেতে চাই শুধু, কাদুরি। তাই তোমাকেও কে মানা করল হুম? নিজের ভালোবাসা আদায় করে নিতে পারো না? আমি বলতেই কাদুরি আমার দিকে নেশাময় দৃষ্টিতে তাকাল। আমিও যেন হারিয়ে গেলাম ওর নেশায়। মুহূর্তেই কাদুরির ঠোঁট জোড়া আমাকে গ্রাস করে নিল, ওর ঠোঁটের ভিতরে। ওর নিঃশ্বাস ভারী হচ্ছে, ওর গরম নিঃশ্বাস আমার গলায় পড়ছে। আমার শরীর মুহূর্তেই কারেন্ট শকট বয়ে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করে বলালাম, থাক গো, আজকে এতটুকু ভালোবাসা নিয়েই থাকেন, বাকিটা বাসর রাতে দিব আমি। মুখ ভেঙচি দিয়ে, থাক লাগবে না আমার তখন, কাদুরি। হা হা হা, তাই পাগলি মেয়ে, তোমার না লাগলে কি হবে, আমার তো লাগবে তখন, আমিও দিব না তখন ভালোবাসা, কাদুরি। আচ্ছা, সেটা তো বাসর রাতে দেখা যাবে, আমি বলেই কাদুরির মাথাটা আমার বুকে রেখে চেপে ধরলাম। কাদুরি আমার বুকে হালকা ভাকে কামড় দিয়ে, ওর আঙ্গুল দিয়ে আমার বুকের লোমগুলো নাড়াচাড়া করতেছিল। এমন করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙল রূপার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। সবাই নাস্তা করছি। মা তখন বলে উঠল, কালকে এত শপিং করার কারণ কি, মা? সবাই মিলে ঘুরতে যাব তাই, আমি। সত্যি ভাইয়া, কোথায় যাব আমরা? ঈশ্বস, অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, ফারজানা। তাহলে তোর অফিস কে করবে, মা? অফিস থেকেই ছুটি দিল 7 দিনের জন্য। কিছু আগে আমি প্রজেক্টটা নিয়ে কাজ করছি, সেটা সফল হয়েছি। তার সাথে আরও 2টা প্রজেক্টের কাজও পেয়েছি। তার জন্য অফিস থেকে ছুটি দিল আমি। সত্যি ভাইয়া, ইয়াহু কক্সবাজার গেলে কেমন হয় রে, রূপা? হুম, আমিও সেটা ভাবছি, আমি। পরে সবাই নাস্তা করে একটু আলোচনা করে যে যার রুমে গেলাম। রুমে বসে একটা ফাইল দেখছি। তখনই কাদুরি আসলো আর বলল, সত্যি সবাই কে নিয়ে কক্সবাজার যাবে, কাদুরি? হুম, সেটাই ভাবছি। তোমার আপই আছে? আমি। আরে না, আমারও অনেক ইচ্ছে কক্সবাজার যাওয়ার, কাদুরি। ঈশ্বস, আমার বউটার, কুড়িয়ে পাওয়া বউটার ইচ্ছেটা এখন পূরণ হবে, আমি। হুম, কত পূরণ তুমি, কাদুরি? তাই বুঝি, দাঁড়াও এখনই পূরণ করছি, আমি। বলেই কাদুরিকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। ওর গরম শ্বাস আমার গালে পড়ছে। ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট এগিয়ে নিয়ে গেলাম। ডুবিয়ে দিলাম ওর ঠোঁটে আমার ঠোঁট। হারিয়ে গেলাম কাদুরির মাঝে। কলিং বেল আওয়াজ পেয়ে রূপা গিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখল বাড়িওয়ালা আন্টি আসছে। আসেন আন্টি। রূপা, তোমার মা কোথায় রূপা? আন্টি, মা তো মায়ের রুমে রেখে দিব। রূপা, না, আমিই গিয়ে তার সাথে কথা বলে আসছি, আন্টি। বলেই আন্টি মায়ের রুমে দিকে যেতে লাগলেন। একটু আসার পর তার কানে অস্পষ্ট শব্দের আওয়াজ শুনতে পেল। তিনি আওয়াজটা কিসের সেটা বুঝার জন্য রুমের দরজায় কান দিলেন মনোযোগ সহকারে। রুমটা তো রবির রুম। ওর রুম থেকে এমন আওয়াজ আসবে কেন? তা এমন সুরে আহা উহু উহু আহ? আন্টির মনে কৌতূহল জাগল।
উনি দরজাটা একটু ফাঁক করে দেখার চেষ্টা করলেন। আর যা দেখলেন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। ছি, এসব কি দেখলেন তিনি? রবি বিয়ের আগেই কাদুরির সাথে এত কাছাকাছি, এত ঘনিষ্ঠভাবে? তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন রবি খাটের উপরে বসা, আর কাদুরি রবির সামনে খাটের পাশে মোড়ায় বসা। রবি কাদুরির দুপাশে দু পা দিয়ে কাদুরির মাথায় কুমারিকা তেল লাগিয়ে দিচ্ছে খুব যত্নে, আর একটু পরপর কাদুরির চুলগুলো টেনে টেনে ধরছে, যার কারণে কাদুরি আহুহু করে অস্পষ্টভাবে আওয়াজ করছে। যে আওয়াজটার কারণে বাড়িওয়ালি আন্টি রবির ঘরের দরজায় দাঁড়ালেন, আর কৌতূহলটা জানলেন কিসের আওয়াজ এটা, আর নিজের চোখে সে আওয়াজের কৌতূহলটা জানলেন। পাঠক, আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাবলেন না তো? আহুহু আওয়াজটাকে আপনারা এসব উল্টাপাল্টা একদম ভাববেন না। বাড়িওয়ালি আন্টি নিজেই আনমনে হেসে উঠলেন রবির কাণ্ড দেখে। তিনি মনে মনে ভাবছেন, এখন কার সময় এই ধরনের ছেলে এখনো আছে? তা ভাবা যায়। সত্যিই কাদুরি মেয়েটার কপালটা খুব ভালো। রবির মতো একটা আদর্শ স্বামী পাবে। সব ছেলেরা যদি বউকে এমন করে ভালোবাসত তাহলে কোনো দম্পতিই অসুখী হতো না। আর রবি সে তো বিয়ের আগেই হবু বউয়ের এত যত্ন নিচ্ছে, বিয়ের পর তো কোনো কথাই হবে না, একদম সুখে থাকবে মেয়েটা। ভাবতে ভাবতে আন্টি মায়ের রুমের দিকে চলে গেল। আহ, কাদুরি! কি হয়েছে রবি? এই তুমি আমার চুল এত জোরে টান দিল কেন কাদুরি? বারে কই টান দিলাম আমি তো একটু আদর করতেছিলাম তোমার চুলগুলোকে দুষ্টুমি হাসি দিয়ে। রবি, তাই এটা বুঝি আদর? চুল টান দিয়ে করতে হয় কাদুরি? চুলকে এইভাবে আদর করতে হয়? তুমি জানো না রবি? না জানি না কাদুরি, বলেই রবির পায়ে জোরে একটা চিমটি কাটল। ওরে বাবারে, মরে গেলাম রে! এই পেছি, তুমি আমার পায়ে এত জোরে চিমটি কাটলে কেন রবি? হিহিহি, এখন কেমন লাগলো আমার আদরটা কাদুরি? চিমটি কেটে আদর দেওয়া রবি, বলেই রবি কাদুরির চুলগুলো হালকা টেনে ঘাড় থেকে চুলগুলো সরিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। রবির ঠোঁটের ছোঁয়ায় কাদুরি কেঁপে উঠল, পুরো শরীরে বিদ্রুত বয়ে গেল মুহূর্তে। এটাকে আদর করা বলে বুঝলে তুমি রবি? কচু বলে ভেংচি কাটল কাদুরি। সকালের নাস্তার জন্য রূপা, রবি আর কাদুরিকে ডাকতে আসল। রবির রুমে এসে কাদুরি আর রবিকে ডেকে চলো গেল। রূপা যাওয়ার পর কাদুরি বলল, এই হয়েছে তোমার? না আরও তেল দিবে? কাদুরি, হয়েছে, বাট তোমাকে এত সহজে ছাড়ছি না রবি। কেন, আমি কি করলাম? কাদুরি, চিমটি দেওয়ার শাস্তি পেতে হবে রবি। তাই ওকে কি শাস্তি পেতে হবে জনাব? কাদুরি, আমাকে সকালের মিষ্টি মুখ করিয়ে দেও রবি। ঈশ্বস, শখ কত, ছাড়ো তো নাস্তা করতে যেতে কাদুরি। আদর না করলে ছাড়ছি না রবি। কাদুরি অনেক চেষ্টার পর ও নিজেকে ছাড়াতে পারল না রবির বাহুডোর থেকে। উপায় না দেখে চট করে রবির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এরই মাঝে ফারজানা রবির রুমে ঢুকে গেল। আহ, আমি কিছু দেখিনি বলেই মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল ফারজানা। ফারজানার কথায় রবি আর কাদুরি কিছুটা লজ্জায় পড়ে গেল। নিজেদের সামলিয়ে নিয়ে রবি ফারজানাকে বলল, ওই পাকনা বুড়ি নক করে ঢুকতে পারিস না রবি? বাহরে, তোমরা যে সকাল সকাল রুমটাকে রোমান্সের সাগর বানিয়ে বসে আছো সেটা কে জানে ফারজানা। হয়েছে হয়েছে তো, কি কারণে আসছিস রবি? তোমাদের ডাকতে আসলাম রূপা,
খালাম্নি সবাই ডাইনিং টেবিলে তোমাদের জন্য ওয়েট করছে। ফারজানা, তুই যা বুড়ি, আমরা আসছি। রবি, যাবই তো, তোমাদের রোমান্সের মধ্যে হাড্ডি হতে চাই না। ফারজানা বলেই চোখ টিপনি দিল আর দৌড় দিয়ে চলে গেল। ফারজানা যাবার পর রবি কাদুরি ডাইনিং টেবিলে নাস্তার জন্য আসলো। সবাই একসাথে নাস্তা করল, তারপর টুকটাক কথা বলে যে যার কাজে গেল। বাড়িওয়ালি আন্টি মায়ের সাথে কি কথা বলে পড়ে আবার চলে গেল। সবাই মিলে প্ল্যান করল কক্সবাজারে যাবে, আর সেটাই ফাইনাল হল। দুপুরের দিকে রবি কক্সবাজারে গাড়ির টিকিট কাটার জন্য সায়দাবাদ বাস কাউন্টারে আসে। 5টা টিকিট কাটে রবি। বাস আজ রাত 9:30টায়। টিকিটগুলো নিয়ে রবি বাসার দিকে রওয়ানা হল। পথে বন্ধু শাহাদাতের সাথে দেখা। দুজনে মিলে অনেক সময় আড্ডা দিল। বিকালের দিকে রবি বাসায় গেল। বাসায় গিয়ে সবাইকে রেডি হয়ে নিতে বলল, যার যার কাপড় চোপড় নিয়ে নিতে। 5 দিনের জন্য কক্সবাজার যাবে তারা, আর বাস রাত 9:30টায়। এটা শুনে ফারজানা, রূপা, কাদুরি খুশিতে আত্মহারা। ওরা কিছু সময় পর রেডি হয়ে গেল। সবাই মিলে রাত 9টায় বাস কাউন্টারে এসে গেল, আর বাসে সিটে গিয়ে বসল। একটু পর বাস ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্য। এইটুকু বলেই রবি টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে ডক করে পানিটা খেয়ে নিল। পকেট থেকে টিস্যুটা বের করে চোখের পানি মুছল। রবির সামনে বসে থাকা মোয়ালেব জিজ্ঞেস করল, তারপর কি হলো? রবি আবার মোয়ালেবকে বলতে লাগল, ওই রাত ছিল আমার জন্য একটা কালো অধ্যায়। গাড়ি ছাড়ার পর কুমিল্লা টমছম ব্রিজ পার হবার পর আমাদের গাড়িটা জ্যামে আটকা পড়ে। প্রায় 2 ঘন্টা ওই জ্যামে আটকা ছিলাম। রাত প্রায় 1টা ছুঁই, যার কারণে গাড়ির সব যাত্রী ঘুমিয়ে পড়ে। আমিও ঘুমিয়ে পড়ি। মা, রূপা, ফারজানা, কাদুরি সবাই ঘুমিয়ে পড়ে। গাড়িটাটা কুমিল্লা বিশ্বরোড পার হবার পর হঠাৎ টলতে থাকে। গাড়ির গতি কমানোর অনেক চেষ্টা করছে ড্রাইভার, বাট কমাতে পারছে না। গাড়ির ব্রেক কাজ করছে না। গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। গাড়ির কন্ডাক্টর সকল যাত্রীকে দোয়া পাঠ করতে বলে গেছে আর আল্লাহকে ডাকতে বলে গেছে। গাড়িতে জোরে সরে কান্নাকাটি শুরু হয়ে গেল। যে যার মতো আল্লাহকে ডাকতে লাগলেন। হঠাৎ গাড়িটা জোরে একটা বিকট শব্দ করে উঠে, আর গিয়ে 18 চাকার একটা লরির সাথে ধাক্কা মারে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন অজ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। আমার মাথায় ও হাতে প্রচণ্ড রকমের ব্যথা পেয়েছি। মাথায় ব্যান্ডিজ আর হাতে। আমি অজ্ঞান ফিরার সাথে সাথে মা, রূপা, ফারজানা, কাদুরি বলে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে নার্স এসে বলল, দেখুন মিস্টার, আপনি যাদেরকে ডাকছেন তাদের কাউকে আমরা চিনি না বা খোঁজ জানি না। তবে হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টকৃত গাড়ির সকল আহত আর নিহত ব্যক্তি এই হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। আপনি চাইলে খোঁজ করতে পারেন আপনার পরিচিতদের। তবে হ্যাঁ, এই অবস্থাতে আপনাকে উঠতে দেওয়া যাবে না। আপনার অবস্থাই বর্তমানে খুব খারাপ। আমি নার্সের কথা শুনে অনেক মিনতি করে তাকে বলে বুঝালাম, দেখুন আমার কাছে আমার পরিবার আগে। যদি পরিবারই বেঁচে না থাকে তবে আমি বেঁচে কি করব? এই সব বলে নার্সের হাতে পায়ে ধরার চেষ্টা করতেই নার্স বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সে সকল ওয়ার্ডে নিয়ে যাচ্ছি যেখানে ওই আহত যাত্রীগুলো আছে। নার্স আমার আগে আগে হাঁটছে আর আমি নার্সের পিছনে যাচ্ছি। মাথাটা প্রচণ্ড রকমে ব্যথা করছে, সাথে হাতটা।
শরীরটা খুব দুর্বল লাগছে। মুহূর্তেই মাথা ঘুরে পড়ে যেতে পারি। 4টা ওয়ার্ড খোঁজা শেষ। কোথাও মা, রূপা, ফারজানা, কাদুরিকে পেলাম না। মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। যদি এমন কিছু না হয়ে যায়, আমি চিরকালের জন্য তাদের সবাইকে হারিয়ে ফেলি। বুকটা ধুমরে মুছড়ে যাচ্ছিল। সবার জন্য। এরই মধ্যে নার্স বলে উঠল, আহত রোগীদের রুম দেখা বাকি আর 2টো। ওই 2 রুমে যদি তারা না থাকে, তাহলে তারা বেঁচে থাকবে বলে মনে হয় না। মৃত ব্যক্তি তে পাবেন এই আশাটুকু করা যায়। কারণ ওই অ্যাক্সিডেন্ট 4 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। নার্সের মুখে এ কথা শুনে হার্টবিট প্রচণ্ড গতিতে উঠানামা করতে লাগল। মনের মাঝে এই কথাই ঘুরছে, যদি কিনা নার্সের কথা সত্য হয়ে যায়, তাহলে তো আমি শেষ। না না, আমি এসব কি ভাবছি? ওরা আমাকে ছেড়ে যেতে পারে না। এসব ভাবতে ভাবতে 5 নং ওয়ার্ডের দিকে পা বাড়ালাম। না, সেখানেও কাউকে পেলাম না। এখন সত্যিই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পা একদম সামনে এগোচ্ছে না। এই রুমটাই আমার শেষ আশা। ভয় ভয় ওই ওয়ার্ডে ঢুকলাম নার্সের পিছনে পিছনে। 3-4টা সিট দেখার পর হঠাৎ আমার চোখ পড়ল 7 নং সিটের দিকে। দেখি রূপা, হাতে, মাথায় ব্যান্ডিজ। তারপরের সিটে মা, ফারজানা, ওদের হাতে মাথায়ও ব্যান্ডিজ। ওদের পেয়ে মনে মনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু কাদুরি কই বলে সবগুলো সিটের কিছে দৌড়াতে লাগলাম। সব শেষের সিটে কাদুরিকে ফেলাম। কাদুরিকে দেখে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। ওর পুরো শরীরে তার আর তার পেঁচানো। যেন মনে হচ্ছে কোনো বিদ্যুতিক মেশিন কাদুরি। ওর পুরো মাথা ন্যাড়া। চুলগুলো সব ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় কাদুরিকে দেখে আমি নিজে ঠিক ধরে রাখতে পারি। হাউমাউ করে কাঁদতে লাগলাম। কাদুরিকে জড়িয়ে ধরে চিল্লাতে লাগলাম। আমার হাউমাউ কান্নার শব্দ শুনে রূপা, মা, ফারজানা সবাইর অঙ্গান ফিরল। আমি সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কাদুরিকে দেখিয়ে সবাই ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি ওদের সিট থেকে এসে কাদুরির সিটের কাছে গিয়ে বসে ওর হাত ধরে জোরে জোরে কান্না করতে থাকি। কাদুরিকে বারবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আমি কাদুরিকে জড়িয়ে ধরতে যাব, এমন সময় ডাক্তার এসে বলল, কি করছেন কি ডাক্তার? আমি ওর স্বামী ডাক্তার, প্লিজ আমি ওকে একবার বুকে নিতে চাই। ওকে এভাবে দেখে নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছে। দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। তাছাড়া আপনি নিজেও এখন রোগী, তাই এভাবে ওনাকে ডিস্টার্ব না করে। আপনি নিজে একটু সুস্থ হন, বিশ্রাম নিন ডাক্তার। আমি সুস্থই আছি ডাক্তার, আমার পরিবারই সব আমার কাছে। প্লিজ মন শক্ত করুন, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ সব ঠিক করে দেবেন ডাক্তার। তা জেনে হয় ডাক্তার, আমার পরিবার না বাঁচলে আমিও বাঁচব না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ডাক্তার, বলেই কাদুরিকে একটা ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেল। আমি কাদুরির সিটে পাশে বসে আছি। একটু পর পর ওর মায়াবী মুখটাকে দেখছি। কত নিষ্পাপ মুখটা এখন, একদম ফুলে টলমল হয়ে আছে। বুকের ভিতর মুচড়ে মুচড়ে উঠছে ওর এই মুখটাকে দেখে। কাদুরির সিট থেকে মা, রূপা, ফারজানার সিটের পাশে একটু পর পর যাচ্ছি, তাদেরকে এটা সেটা এনে খাওয়াচ্ছি। কাদুরিকে খাওয়ানোর জন্য যখন যাচ্ছিলাম, তখন নার্স বলল,
করছেন কি? ওনার এখনো অজ্ঞান ফিরেনি। আপনি কি পাগল হয়ে গেছেন? নার্সের কথা শুনে বুকের ভিতরে চ্যাতো করে উঠল। আমি কাদুরির সিটের পাশেই বসা ছিলাম। আর কাদুরির মাথার পাশের মেশিনটার দিকে বারবার তাকাচ্ছিলাম। যেটা অজ্ঞান ফিরা আর কাদুরি কতটুকু উন্নতি লাভ করছে সেটা ইঙ্গিত দিচ্ছে। সেদিকে হঠাৎ আমার চোখ পড়ল কাদুরির পায়ের দিকে। দেখি যে একটা পা খালি খালি লাগছে। কোনো কিছু না ভেবে সাদা কাপড়টা টান দিয়ে সরিয়ে ফেললাম। কাপড়টা সরানোর সাথে সাথে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ডাক্তার বলে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন অজ্ঞান ফিরল, তাকিয়ে দেখি মা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রূপা হাত ধরে বসে আছে, ফারজানা কাঁদছে সিটের পাশে বসে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু সবার দিকে তাকিয়ে আছি। আর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। অনেক কষ্টে মাকে বললাম, মা কাদুরি। আমার অজ্ঞান ফিরার কথা নার্স গিয়ে ডাক্তারকে বলল। ডাক্তার এসে আমাকে দেখল আর বলল, এখন একটু ভালোর দিকে আছেন আপনি। আপনার এখন বিশ্রাম প্রয়োজন। এই ওষুধগুলো খেয়ে বিশ্রাম নিন। এই বলে ডাক্তার যখন চলে যাচ্ছিল, আমি তখন অনেক কষ্টে বললাম, ডাক্তার আমার কাদুরি, ওর সাথে কিভাবে কি হলো? আমার কথাটা শুনে ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এক্সিডেন্ট, তাতে উনি একমায় যাত্রী যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। ওনার মাথার সবটাই আঘাত লেগেছে, যার কারণে ওনার চুলগুলো সব ফেলা দেওয়া হয়েছে আর ওনার মাথায় মোট 15টা সিলেই করতে হয়েছে। এইটুকু বলে ডাক্তার থামল। ডাক্তারের কথা শুনে আমার মাথাটা ঘুরছে। কি বলছে ডাক্তার এসব? নিজেকে একটু শান্ত করে ডাক্তারকে বললাম, ডাক্তার তাহলে পা কেমনে কি হলো? ডাক্তার এবার বলতে শুরু করলেন, ওনার ডান পাতে এমনভাবে আঘাত লেগেছে, যার কারণে ওনার ডান পাটা কেটে ফেলতে হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, পাটা না কাটছে। বাট আমাদের কিছুই করার ছিল না, রোগীকে বাঁচানোটা তখন আমাদের বড় মনে হল। আর ওনার মাথার কন্ডিশনটা ভালো না, যার কারণে পাটা কেটে ফেলি। আর হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে যদি ওনার অজ্ঞান না ফিরে, তাহলে ওনার স্থিতি শক্তি লোপ পেতে পারে। স্থিতি শক্তি হারিয়ে যেতে পেরে। তাই আল্লাহকে ডাকুন। শরীরের একটা অঙ্গ বেশি কিছু না, রোগী বেঁচে থাকাটাই আগে। এই বলে ডাক্তার চলে গেলেন। ডাক্তারের কথা শুনে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। মা, রূপা, ফারজানা সবাই আমার সাথে কাঁদতে লাগল। এই কি হয়ে গেল আমার সাথে, আমার পরিবারের সাথে? সবাই সান্ত্বনা দিতে লাগল। সবাই আল্লাহকে ডাকতে লাগল। আমি কাদুরির সিটে ওর পাশে বসে ওর হাত দুটো ধরে কাঁদতে থাকি। ঘড়িতে তাকিয়ে দেখি 56 ঘন্টা পার হয়ে গেছে। এখনো কাদুরির জ্ঞান ফিরছে না। কাদুরির এখনো জ্ঞান ফিরছে না। কাদুরির মাথার পাশে বসে ওর হাত দুটো চেপে ধরে বসে আছি। মা, রূপা, ফারজানা সবাই আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 12:30। তাই মা, রূপা, ফারজানা সবাইকে বললাম তাদের সিটে গিয়ে ঘুমাতে। আমার বলার পর মা থাকতে চেয়েছিল। আমি জোর করে মা সহ ওদের সবাইকে সিটে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি এসে কাদুরির পাশে বসলাম। মেয়েটার মুখটা একদম মলিন হয়ে আছে। 2 দিন আগেও যে মুখটায় মুক্তার মতো হাসির ঝিলিক পড়ত, আজ সে মুখটা একদম মলিন, কালো হয়ে আছে।
বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। রাত প্রায় 3:30টার দিকে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে গেলাম। জীবনে অনেক পাপ কাজ করেছি, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা। তারপরও কাদুরির ভালোবাসার টানে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে মোনাজাতে বললাম, হে আল্লাহ, জীবনে অনেক পাপ কাজ করেছি, জানি না তুমি তোমার এই পাপী বান্দার দোয়া কবুল করবে কিনা। আল্লাহ, তুমি তো মহান, দয়ার সাগর, তুমি আমার কাছ থেকে কাদুরিকে এভাবে নিতে পারো না। তুমি কাদুরির জ্ঞান ফিরিয়ে দেও, আমার জীবন থেকে ওর ভালোবাসা কেড়ে নিও না। এই পাপী বান্দার জন্য ওকে ভিক্ষা দেও, ওর জ্ঞান ফিরিয়ে দেও। আল্লাহ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তুমি ছোটবেলায় আমাকে এতিম করেছ। আল্লাহ, তুমি তো বলেছিলে তুমি এতিমদের চোখের পানি সহ্য করতে পারো না। আল্লাহ, আমিও তো এতিম, আমার চোখের পানি তোমার সহ্য। হে সারাজাহানের মালিক, তুমি আমার কাদুরির জ্ঞান ফিরিয়ে দেও, ওর ভালোবাসা ছাড়া আমার জীবনটাই অন্ধকার হয়ে যাবে। ও দুজাহানের মালিক, তুমি আমার এই দোয়া কবুল করে নিও। আমিন আমিন। মোনাজাত শেষ করে কাদুরির পাশে এসে বসে ওর 2 হাতে চেপে ধরে কাঁদছি আর আল্লাহকে ডাকছি। একটু পর দেখি কাদুরি হাত নাড়ছে আর আমার হাতটা জোর করে ধরছে আকরে। আমি যেন স্বপ্ন দেখার মতো দেখছি, আল্লাহ এই পাপী বান্দার দোয়া কবুল করছে। ডাক্তার ডাক্তার বলে জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মা, রূপা, ফারজানা সবাই আমার পাশে এসে দাঁড়ালো। সবার মুখে হাসির ঝলক। কাদুরি এখনো চোখ খুলেনি, চোখ বন্ধ করেই রবি রবি বলে ডাকছে। ওর ডাক শুনে বুকে ব্যথা অনুভব হচ্ছে, একদম কথা বলতে পারছে না, বাচ্চাদের মতো আস্তে আস্তে কথা বলছে। আমি ওর হাতে হাত রেখে কপালে চুমু দিয়ে বললাম, এই তো আমি তোমার পাশেই। আমার কথা শুনে কাদুরি হাতটা জোর করে চেপে ধরল। একটু পর নার্স আসলো, এসেই বলল, কি হয়েছে রবি স্যার? নার্স, কাদুরির জ্ঞান ফিরছে নার্স। রবি, আল্লাহ আপনাদের দোয়া কবুল করছেন নার্স। এই বলে নার্স কাদুরিকে একটা ইঞ্জেকশন দিল আর বলল, ডাক্তার আসবে সকাল 9টায়। স্যার যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল ওনার জ্ঞান ফিরলে এই ইঞ্জেকশনটা যেন দিই। এখন আর চিন্তার কোনো ভয় নেই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বলে নার্স চলে গেল। আমি, মা, রূপা, ফারজানা কাদুরির পাশে বসে আছি। সকালে ডাক্তার এসে কাদুরিকে দেখে বলল, রবি সাহেব, আপনি আসলেই খুব ভাগ্যবান। এই ধরনের রোগীর মাঝে হাতে গোনা কয়েকজন বেঁচে থাকে, আর বাঁচলেও সবার স্মৃতি শক্তি ফেরত আসে না। আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। কাদুরির এমনটা কিছুই হয়নি, কয়েকদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। আর আপনাকে আরও কয়েকদিন কাদুরিকে এখানে রাখতে হবে। বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে অফিসে আনোয়ার স্যারের কাছে ফোন দিলাম আর ওনাকে সবকিছু বললাম। উনি আমার সব শুনে আরও 15 দিনের ছুটি দিয়ে দিল, আর 2 দিন পর উনি দেখতে আসবেন কাদুরিকে। আজ 3 দিন হল। কাদুরি এখন মোটামুটি সুস্থ, একটু একটু কথা বলতে পারে। কাদুরি আজকে যখন বসা থেকে উঠে বসতে যাবে, তখন ওর ডান পায়ে ভর দিতে গিয়ে দেখে ওর ডান পা নেই। এটা দেখে হাউমাউ করে কেঁদে বলল, রবি রবি আমার পা। কাদুরি, ওর কান্না মুখ দেখে বুকের ভিতরে সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি ওকে বললাম, অ্যাক্সিডেন্টে তোমার ডান পাটা অনেক আঘাত পায়, যার কারণে সেটা কেটে ফেলতে হয়। আমার কথা শুনে কাদুরি আরো জোরে কাঁদতে লাগল।
আমি কাদুরির মাথাটা আমার বুকে জড়িয়ে বললাম, পাগলি বড়রা কাঁদে না। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। পরের দিন আনোয়ার স্যার আর আদিবা দেখতে আসলো আমাদের সবাইকে। ওনাদের সাথে সবুজও ছিল। আমাদের সবাইকে দেখে স্যার যাওয়ার সময় বলল, রবি সাহেব, আপনি আর আপনার পরিবার যতদিন পুরোপুরি সুস্থ না হয় ততদিন আপনি অফিস যেতে হবে না। সবাই সুস্থ হবার পরেই যাবেন। তারপর তারা চলে আসলো। আজ 20 দিন পর আমাদের রিলিস্ট দিল হাসপাতাল। কাদুরিকে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তুললাম। তারপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি তার আপন মনে চলতে শুরু করল। সারাটা পথ কাদুরি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। এমনভাবে ধরে রেখেছিল মনে হয় আমি কোথাও হারিয়ে যাব। সন্ধ্যার পর আমরা সবাই বাসায় আসলাম। ফ্রেশ হয়ে বাইরের থেকে রাতের খাবার কিনে আনলাম রনিকে দিয়ে। খাবার খেয়ে সবাই যে যার রুমে গেল। আমি কাদুরিকে কোলে করে আমার রুমে নিয়ে আসলাম। কাদুরিকে খাটে বসিয়ে ওর দিকে অনেক সময় তাকিয়েছিলাম। তখনই কাদুরি বলল, রবি, আমার না খুব গরম লাগছে, গোসল করতে ইচ্ছে করছে খুব। প্রায় 1 মাসের বেশি হলো গোসল করিনি কাদুরি। ওকে, আমি তোমার গোসলের ব্যবস্থা করছি। এই বলে ওয়াশরুমের দিকে গেলাম আমি। ওয়াশরুম থেকে এক বালতি পানি আর গামছা নিয়ে আসলাম। এসে দেখি কাদুরি কাঁদছে। এই পাগলি কি হলো, কান্না করছো কেন? রবি। আমার কথা শুনে কাদুরি আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, আজ আমার একটা পা নেই, মাথায় চুল নেই, আমি পঙ্গু। কাদুরি। চর দিয়ে সব দাঁত ফেলে দিব। রবি। রবি, তুমি আমাকে ছেড়ে চলে যাও। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। মামা মামির বাড়িতে বড় হয়েছি, মামানির অবহেলায়। তারপর তোমাকে পেলাম, মনে হলো সব সুখের ঠিকানা আমি পেয়ে গেছি। কিন্তু দেখো না, অভাগীর কপালে সুখ সয় না। আল্লাহ আমার একটা পা কেড়ে নিলেন, আমাকে পঙ্গু করে দিলেন। প্লিজ রবি, তুমি আমাকে ছেড়ে দেও। আমার এই অভিশপ্ত জীবনেরর সাথে নিজে জড়িয়ে তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করো না। কারণ আমি নিজেই এখন অন্যের সাহায্য চলতে হয় প্রতি সময়ে। কাদুরি। কাদুরির কথাগুলো আমার বুকে গিয়ে বিঁধল। মনে হলো কেউ ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করছে আর হৃদয়টা প্রতিটা আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। কাদুরিকে আর কিছু বলতে না দিয়ে আমি গামছাটা হাতে নিলাম, বালতির পানির মধ্যে ভিজিয়ে কাদুরির গলা, ঘাড়, বুক, পেট, পিঠ, হাত পা সব ভালো করে মুছে দিয়ে বললাম, শুনো পাগলি, মানুষের একটা অঙ্গ বড় নয়, বড় হলো বিশ্বাস, মনের সাহসিকতা। তুমি যে অবস্থায় থাকো না কেন, মনে সবসময় সাহস রাখবে আর বিশ্বাস রাখবে। আর তুমি কিভাবে বললে আমি তোমাকে ছেড়ে দিতাম? আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছাড়ব না, বুঝলে? সব সংসারে তো বউ বরের সেবা করে থাকে। আমাদের সংসারের না হয় উল্টাটা হবে, বর বউয়ের সেবা করবে। আর এইভাবে আমি তোমাকে ভিজা গামছার ভালোবাসা দিয়ে সেবা করতে চাই, বুঝলে পাগলি? আমার কথা শুনে কাদুরি কিছু না বলে আমাকে জোরে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। আমিও জড়িয়ে ধরলাম পাগলিটাকে বুকের মাঝে। তারপর কাদুরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। সারারাত পাগলিটা আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল বাচ্চাদের মতো। আমিও আঁকড়ে ধরে রেখেছিলাম পাগলিটাকে। খুব সুন্দর করে রুমটা সাজানো গোছানো। আজ আমার আর কাদুরির বাসর রাত। একটা মজার ব্যাপারও আছে আজকে, সেটা পরে বলবো। আর এই মজার ব্যাপারটার ওরটা কিন্তু পাঠক আপনারা দিবেন।
আমি শুধু প্রশ্নটা রেখে যাব। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। মা, রূপা, ফারজানা, রনি, আদিবা, আনোয়ার স্যার, সবুজ সহ সবাই মজা করছে আড্ডা রুমে বসে। এদিকে আমার আর সইছে না। পাগলিটাকে কখন কাছে আপন করে পাব, এসব ভাবছি। আর এমন সময় বন্ধু সবুজ এসে বলল, দোস্ত এই নে, হাতে একটা পলিথিন দিয়ে। সবুজ, এইটা কি রে? আমি, দোস্ত অনেক রাত হয়ে গেছে তো, তাই কোনো ফার্মেসি খোলা নাই, তাই এই পলিথিন দিয়া আজকের কাজ সেরে নিস। সবুজ বলেই চোখ টিপনি দিয়ে সবুজ দৌড়। এমন সময় বন্ধুদের এমন ফাইলামি ভালো লাগে। অবশ্য বিবাহিত কলিগদের কাছ থেকেও কিছু জানতে চাইলাম কিভাবে শুরু করতে হয় বাসর রাতে। কলিগরা কি সব বলল, সব মাথার উপর দিয়ে গেল। এখন খুব ভয়ের মধ্যে আছি কিভাবে শুরু করব। কাদুরি লম্বা গোমটা দিয়ে লাল বেনারসি শাড়ি পরে খাটের মাঝে বসে আছে। দূর থেকে একদম লাল পরি বসে আছে মনে হচ্ছে। আমি কাদুরির পাশে গিয়ে বসলাম। ও একটু নড়েচড়ে বসল। আমি ওর ঘোমটা তুলে ওর দিকে তাকিয়ে আছি। কাদুরির ডাকে ঘোর কাটল। কি দেখো এমন করে? কাদুরি, তোমাকে দেখি আজকে আমার পাগলিটাকে অনেক সুন্দর লাগছে। রবি, আগে বুঝি লাগতো না? কাদুরি, লাগতো, তবে আজকে অনেক বেশি মমতাময়ী লাগছে তোমাকে। যে মমতার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে, তোমার মাঝে ডুবে যেতে মন চাইছে, এতদিনের সমস্ত ভালোবাসাগুলো দিয়ে ভালোবাসতে ইচ্ছে করছে। রবি, বলেই আমি কাদুরির দিকে এগিয়ে যেতে থাকলাম। ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার ছোঁয়া পেয়ে কাদুরি কেঁপে উঠল। ওর ঠোঁট জোড়া কাঁপছে আর আমাকে বারবার টানছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট ডুবিয়ে হারিয়ে গেলাম অজানা সুখের রাজ্যে। একটু পর কাদুরি আহ আহ করে উঠল। দুজনে হারিয়ে গেলাম অন্য জগতে। কাদুরির আহ আহ করাটা আপনারা আবার উল্টা বুঝেন না। রবি কাদুরির ঠোঁটে হালকাভাবে জোরে কামড় দিয়েছিল, যার কারণে কাদুরি আহ আহ করে উঠল। এভাবেই শুরু হলো আমাদের সংসার। কুড়িয়ে পাওয়া বউয়ের সংসার। প্রশ্ন, আপনাদের বলছিলাম না একটা মজার ব্যাপার আছে? ব্যাপারটা হল, রবি আর কাদুরি একই সময়ে বাসর ঘরে ঢুকছে। কেউ আগে বা কেউ পরে ঢুকেনি। দুজনে একসাথে ঢুকছিল বাসর ঘরে। সেটা কিভাবে সম্ভব হলো? পাঠক আপনারা ওরটা দিয়ে যাবেন। এই ফাঁকে আমরা বর বউ একটু রোমাঞ্চ করে নেই। খবরদার আমাদের রোমান্সের মাঝে ডিস্টার্ব করবেন না কেউ। ডিস্টার্ব করলে আপনাদের কারো বিয়ে হবে না। হুম্মম। সমাপ্ত।